সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্ন ইংলিশ উইথ মোস্তাফা মামুনে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের টপিক প্যারাগ্রাফ রাইটিং। আর আজকে আমরা প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য মুজিবনগর গভর্নমেন্ট বেছে নিয়েছি। আমরা সকলেই জানি মুজিবনগর গভর্নমেন্ট কতখানি গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। তবে শুরুতে প্যারাগ্রাফ রাইটিংয়ের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করি। আমরা অনেকে প্যারাগ্রাফ রাইটিং এই বিষয়টাকে প্যারাগ্রাফ মেমোরাইজিং হিসেবে ব্যবহার করি, অর্থাৎ অনেকে কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয় সেটা না বিবেচনা করে আমরা কীভাবে প্যারাগ্রাফ মুখস্থ করতে হয় সে বিষয়ে বেশি মনোযোগ দিই, যার ফলে আমরা ধরাবাঁধা কিছু ছকে আমরা কিছু প্যারাগ্রাফ মুখস্থ করি, যেখান থেকে হয় কি যে আমরা একটা প্যারাগ্রাফ পড়লে আমরা 10টা-20টা প্যারাগ্রাফ লিখতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের প্যারাগ্রাফে মানসম্মত নম্বর আশা করা সমীচীন নয়। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? আমাদের অনেকেরই এবার ধারণা আছে যে একটা প্যারাগ্রাফ রাইটিং হতে হবে 2 পৃষ্ঠা, 2.5 পৃষ্ঠা, এছাড়া নম্বর ভালো দেন না স্যারেরা। এই বিষয়টা আসলে একদমই ভুল ধারণা। আসলে পাকা গুণে কাউকে নম্বর দেওয়া হয়, যেটা গুণে নম্বর দেওয়া হয় সেটা হলো সেই প্যারাগ্রাফ রাইটিংয়ের ভেতরে কতখানি আমরা সেই বিষয়টা তুলে ধরতে পেরেছি। তাহলে আমরা দেখিনি আজকে আমরা যদি মুজিবনগর গভর্নমেন্টের উপরে একটা প্যারাগ্রাফ লিখবো, তাহলে কি কি ইনফরমেশন আমাদের এখানে প্রয়োজন। আজকে যেহেতু আমাদের প্যারাগ্রাফের বিষয়বস্তু হচ্ছে মুজিবনগর গভর্নমেন্ট, তাহলে আমাদের এখানে জানতে হবে যে মুজিবনগর গভর্নমেন্টটা আসলে কি, কেন এই গভর্নমেন্টটা ফর্ম করা হয়েছিল, এবং এটার সদস্য কারা ছিলেন, এবং কাদেরকে কী ধরনের দায়িত্ব দেওয়া হয়েছিল এই সরকারের, এবং এই মুজিবনগর গভর্নমেন্টের উদ্দেশ্যটা কী ছিল, লক্ষ্যটা কী ছিল, এবং এর ফলে আমরা কি পেয়েছি, এবং সবশেষে আমরা উল্লেখ করব এই মুজিবনগর গভর্নমেন্টটি আসলে আমাদের জাতীয় ইতিহাসে কতখানি গুরুত্ব বহন করে সে বিষয়টি উল্লেখ করে আমরা প্যারাগ্রাফটি শেষ করব। তাহলে আমরা এখন স্ক্রিনে দেখে নেব কিভাবে এই তথ্যগুলো বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে একের পর এক সেন্টেন্স লিখে প্যারাগ্রাফটি লেখা সম্পন্ন করব। তাহলে আমরা এখন স্ক্রিনে দেখে নেব কিভাবে প্যারাগ্রাফটি লিখতে হয়। লার্ন ইংলিশ উইথ মোস্তফা মামুন। ছবি দেখেই বুঝতে পাচ্ছেন আমাদের আজকের টপিক প্যারাগ্রাফ অন মুজিবনগর গভর্নমেন্ট। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, প্লিজ ডু ইট রাইট নাও। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। চলুন দেখে নিই কী কী তথ্য দিয়ে আমরা এই প্যারাগ্রাফটি লিখতে পারি। Mujibnagar government was constituted during the Liberation War in 1971. Mujibnagar government was constituted অর্থ হচ্ছে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, অর্থাৎ মুক্তিযুদ্ধের চলাকালীন সময়ে ইন 1971 সালে। কিন্তু আমরা দেখিনি বাংলাটা আমরা কিভাবে করব। 71 শেষ থেকে শুরু করেছি, 71 সালে না লিখে আমরা লিখেছি 71। তারপরে ডিউরিং দ্য লিবারেশন ওয়ার এর অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে। তারপরে আমরা সাবজেক্টটা পেয়েছি মুজিবনগর সরকার ওয়াজ কনস্টিটিউটেড, অর্থাৎ গঠিত হয়েছিল। It was an acting government formed at Buddhanath Tola in the district of Meherpur on the 10th April in the same year. এর অর্থ হচ্ছে ইট ওয়াজ অ্যান অ্যাক্টিং গভর্নমেন্ট, এর অর্থ হচ্ছে এটা একটা অস্থায়ী সরকার ছিল, ফর্মড গঠিত হয়েছিল, এটা মেইন ভার্ব নয়, এটা গভর্নমেন্টের পোস্ট মডিফায়ার, অর্থাৎ গঠিত কখন, অ্যাট বৈদ্যনাথ তলা ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মেহেরপুর, অর্থাৎ মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় এটা গঠিত। কত তারিখে? অন দ্য 10th April ইন দ্য সেম ইয়ার। তারিখের আগে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করেছি, এবং একই বছরে এখানে আমরা ব্যবহার করেছি ইন দ্য সেম ইয়ার। আমরা এখন বাংলা অনুবাদটি দেখব। এটি অর্থাৎ ইট সাবজেক্ট আগে ব্যবহার করা হয়েছে, তারপরে একই বছর ইন দ্য সেম ইয়ার শেষে আছে, এটা আমরা আগেই দিয়েছি একই বছরের। তারপরে অন দ্য 10th April যা লিখেছি আমরা 10 এপ্রিল। তারপরে দেওয়া আছে মেহেরপুর জেলায় ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মেহেরপুর, এখানে আমরা ব্যবহার করেছি মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়, অ্যাট বৈদ্যনাথ তলায়, এটার বাংলা আমরা করেছি বৈদ্যনাথ তলায়। অ্যান্ড অ্যাক্টিং গভর্নমেন্ট, এটা কী ছিল? অস্থায়ী সরকার হিসেবে গঠিত হয়েছিল। আমরা কি তাহলে এটা বাংলা করলাম, এটি একই বছরের 10 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় অস্থায়ী সরকার হিসেবে গঠিত হয়েছিল। But the Mujibnagar government headed by Tajuddin Ahmad took oath on the 17th April. এর অর্থ হচ্ছে কিন্তু মুজিবনগর সরকার, যেটা কি হেডেড বাই তাজউদ্দিন আহমেদ, অর্থাৎ তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে মুজিবনগর সরকারটা শপথ নিয়েছিল, টুক ওথ অর্থাৎ শপথ নিয়েছিল অন দ্য 17th April, 17ই এপ্রিলে। বাংলাটা আমরা করব, তবে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন মুজিবনগর সরকার শপথ নিয়েছিল 10 এপ্রিল। আমরা আগেও বলতে পারি যে 10 এপ্রিল, কিন্তু 10 এপ্রিল মুজিবনগর সরকার তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে শপথ গ্রহণ করেছিল, এটাও বলতে পারি আমরা। নেক্সট সেন্টেন্স,
The oath-taking ceremony was conducted by Abdul Mannan, MNA, and the proclamation of independence was read out by Professor Muhammad Yusuf Ali. এই সেন্টেন্সটির অর্থ হলো দ্য ওথ টেকিং সেরেমনি অর্থাৎ শপথ গ্রহণ অনুষ্ঠান ওয়াজ কন্ডাক্টেড পরিচালিত হয়েছিল বাই আব্দুল মান্নান এমএনএ আব্দুল মান্নান এমএনএর দ্বারা অ্যান্ড দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রটি ওয়াজ রেড আউট এটা পঠিত হয়েছিল কার দ্বারা বাই প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলী। আমরা এখন বাংলা অর্থটা দেখে নেব। আব্দুল মান্নান এমএনএ শপথ গ্রহণের অনুষ্ঠান পরিচালনা করেন এবং স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী। পরের সেন্টেন্স, এ গার্ড অফ অনার ওয়াজ গিভেন টু সৈয়দ নজরুল ইসলাম হু বিকেম দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ দ্যাট গভর্নমেন্ট। এ গার্ড অফ অনার অর্থাৎ একটা গার্ড অফ অনার দেওয়া হয়েছিল, এটা হচ্ছে মিলিটারি ল্যাঙ্গুয়েজ, এটা আসলে বাংলা বলা ঠিক না। এটা কি ওয়াজ গিভেন টু, এটা দেওয়া হয়েছিল কাকে, টু সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলামকে, হু বিকেম যিনি হয়েছিলেন দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট অর্থাৎ অস্থায়ী রাষ্ট্রপতি অথবা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আর অফ দ্যাট গভর্নমেন্ট ওই সরকারের। আমরা এখন বাংলা অর্থটা পুরো দেখে নেব। সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছিল যিনি সেই সরকারের ভারপ্রাপ্ত অথবা অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিলেন। নেক্সট সেন্টেন্স, দ্য পোর্টফোলিওস অফ ক্যাবিনেট ওয়ার অ্যাসাইন্ড অন 18 এপ্রিল অর্থাৎ পোর্টফোলিও শব্দের অর্থ হচ্ছে দপ্তর এবং ক্যাবিনেট মানে মন্ত্রিসভা, অর্থাৎ মন্ত্রিসভার দপ্তরগুলো ওয়ার অ্যাসাইন্ড, এটা অ্যাসাইন্ড শব্দের অর্থ এখানে বন্টন করা, তা বন্টন করা হয়েছিল, এটা যেহেতু প্যাসিভে আছে ওয়ার অ্যাসাইন্ড অর্থ হবে বন্টন করা হয়েছিল অন 18 এপ্রিল। আমরা এখন বাংলাটা দেখে নেব। 18 এপ্রিল মন্ত্রিসভার দপ্তরগুলো বন্টন করা হয়েছিল। নেক্সট সেন্টেন্স, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ মেড দ্য প্রেসিডেন্ট অফ দ্য মুজিবনগর গভর্নমেন্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ মেড, এটা এই অংশটি প্যাসিভে, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে থেকে রাষ্ট্রপতি এখানে হননি, কারণ তিনি তখন পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, কিন্তু মুজিবনগর সরকার যে গঠিত হয়েছিল সেখানে তাকে রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল। আমরা অর্থটা দেখে নেব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত করা হয়েছিল। এর পরের সেন্টেন্সটি আমরা দেখব, লেখা আছে সৈয়দ নজরুল ইসলাম বিকেম দ্য ভাইস প্রেসিডেন্ট, তাজউদ্দিন আহমেদ অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার, খন্দকার মুশতাক আহমেদ অ্যাজ দ্য মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স, A. Mansur Ali as the finance minister and H.M. Kamruzzaman as the home minister of the মুজিবনগর গভর্নমেন্ট। এর অর্থ অনেক বড় সেন্টেন্স হলো, এর অর্থ করা খুব সহজ, কারণ সৈয়দ নজরুল ইসলাম বিকেম হয়েছিলেন কি হয়েছিলেন দ্য ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ আমরা জানি উপরাষ্ট্রপতি। তারপরে লেখা আছে তাজউদ্দিন আহমেদ অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার, অর্থাৎ তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী। খন্দকার মুশতাক আহমেদ তিনি ছিলেন কি মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন খন্দকার মুশতাক আহমেদ। এম মনসুর আলী অ্যাজ দ্য ফাইন্যান্স মিনিস্টার, এম মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী, অ্যান্ড H.M. কামরুজ্জামান অ্যাজ দ্য হোম মিনিস্টার অফ দ্য মুজিবনগর গভর্নমেন্ট অর্থাৎ H.M. কামরুজ্জামান ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মুজিবনগর সরকারের। আমরা বাংলাটা দেখে নেব। সৈয়দ নজরুল ইসলাম সেই সরকারের উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী, খন্দকার মুশতাক পররাষ্ট্রমন্ত্রী, এম মনসুর আলী অর্থমন্ত্রী এবং H.M. কামরুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এরপরে আমরা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, দিস ভেরি অ্যাক্টিং গভর্নমেন্ট divided the war zone into 11 sectors and appointed a sector commander for each of the sectors. This very acting government অর্থাৎ এই সেই অস্থায়ী সরকার ডিভাইডেড দ্য ওয়ার জোন যারা কি করেছিল যুদ্ধ এলাকাকে বিভক্ত করেছিল ইন্টু 11 সেক্টরস 11টা সেক্টরে ভাগ করেছিল অ্যান্ড অ্যাপয়েন্টেড সেক্টর কমান্ডার এবং নিয়োগ দিয়েছিল একজন করে সেক্টর কমান্ডার ফর ইচ অফ দ্য সেক্টরস প্রতিটা সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার নিয়োগ দিয়েছিল। এই অস্থায়ী সরকারি যুদ্ধক্ষেত্রকে 11টি সেক্টরে বিভক্ত করেছে এবং প্রতিটি সেক্টরের জন্য সেক্টর কমান্ডার নিযুক্ত করেছিল। বাট অ্যাট সেক্টর নাম্বার 10 বিং এ নেভাল সেক্টর দেয়ার ওয়াজ নো সেক্টর কমান্ডার, কিন্তু 10 নম্বর সেক্টরে বিং এ নেভাল সেক্টর অর্থাৎ নো সেক্টর হওয়ার কারণে দেয়ার ওয়াজ নো সেক্টর কমান্ডার, সেখানে কোনো সেক্টর কমান্ডার ছিল না। আমরা বাংলাটা দেখিনি, কিন্তু 10 নম্বর সেক্টরে নো সেক্টর হওয়ায় সেখানে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। পরে আমরা দেখতে পাচ্ছি কমান্ডোজ ইউজ টু ফাইট আন্ডার দ্য কমান্ডার অফ দেয়ার রেসপেক্টিভ সেক্টর কমান্ডার্স whenever and wherever they carried out the operation in a particular sector. এই সেন্টেন্সটা একটু বড় হলেও আমরা ভেঙে ভেঙে করলে অর্থটা বুঝতে পারবো। কমান্ডোজ ইউজ টু ফাইট তার মানে কমান্ডোরা যুদ্ধ করতো তার আন্ডারে আন্ডার দ্য কমান্ডার অফ দেয়ার রেসপেক্টিভ সেক্টর কমান্ডার্স অর্থাৎ তাদের নিজ নিজ রেসপেক্টিভ শব্দের অর্থ তাদের নিজ নিজ সেক্টর কমান্ডারের অধীনে কমান্ডাররা যুদ্ধ করতো whenever যখনই and wherever যেখানেই দে ক্যারিড আউট দ্য অপারেশন যারা যখনই এবং যেখানেই তারা অপারেশন চালাতো অর্থাৎ যুদ্ধ পরিচালনা করতো। কোথায়? ইন এ পার্টিকুলার সেক্টর একটা নির্দিষ্ট সেক্টরে যখনই অথবা যেখানেই তারা অপারেশন পরিচালনা করতো তারা তাদের নিজ নিজ সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করতো। আমরা এবার অর্থটা দেখে নেব। কমান্ডোরা যখনই এবং যেখানেই কোনো নির্দিষ্ট সেক্টরে অপারেশন চালাতেন তখন তাদের নিজ নিজ সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ পরিচালনা করতেন। Next sentence. After only 9 months of their heavy fight and sacrifice, a new nation named Bangladesh was born in the world map.
on the 16th December in the same year. After only 9 months, অর্থাৎ মাত্র 9 মাস পরে of their heavy fight and sacrifice, অর্থাৎ তাদের তীব্র লড়াই এবং আত্মত্যাগের বিনিময়ে কী হলো, এ নিউ নেশন নেমড বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ নামের একটি নতুন জাতি was born, জন্মলাভ করলো ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রে, অন দ্য 16 ডিসেম্বর ইন দ্য সেম ইয়ার, একই বছর 16 ডিসেম্বরে। আমরা বাংলাটা দেখে নেব। মাত্র 9 মাস তাদের তীব্র লড়াই এবং ত্যাগের বিনিময়ে একই বছর 16 ডিসেম্বর বাংলাদেশ নামক একটি নতুন জাতি বিশ্ব মানচিত্রে জন্মগ্রহণ করেছিল। পরের সেন্টেন্সটি আমরা দেখব। হ্যান্স দ্য ফরমেশন অফ মুজিবনগর গভর্নমেন্ট ইজ এ মাইলস্টোন ফর হুইচ দ্য ড্রিম অফ এ ফ্রি অ্যান্ড সভারেন কান্ট্রি হ্যাজ কাম ট্রু। হ্যান্স শব্দের অর্থ এই কারণে, দ্য ফরমেশন অফ মুজিবনগর গভর্নমেন্ট এর অর্থ হচ্ছে মুজিবনগর সরকারের গঠন, ইজ এ মাইলস্টোন এটা একটা মাইল ফলক, ফর হুইচ যার কারণে, দ্য ড্রিম স্বপ্ন, কার স্বপ্ন, অফ এ ফ্রি অ্যান্ড সভারেন কান্ট্রি একটা স্বাধীন এবং সার্বভৌম দেশের স্বপ্ন কী হলো, হ্যাজ কাম ট্রু এটা বাস্তবে রূপান্তর হলো। আমরা এখন বাংলাটি দেখব। তাই মুজিবনগর সরকার গঠন একটি মাইল ফলক যার জন্য একটি স্বাধীন ও সার্বভৌম দেশের স্বপ্ন বাস্তব হয়েছে। দ্য নেশন উইল রিমেম্বার দ্য কন্ট্রিবিউশন অফ দ্য মুজিবনগর গভর্নমেন্ট ফর এভার। দ্য নেশন অর্থাৎ জাতি উইল রিমেম্বার স্মরণ রাখবে, দ্য কন্ট্রিবিউশন অফ দ্য মুজিবনগর গভর্নমেন্ট অর্থাৎ মুজিবনগর সরকারের অবদান স্মরণ রাখবে জাতি, ফর এভার আজীবন। জাতি মুজিবনগর সরকারের অবদান চিরদিন স্মরণ রাখবে। নাও লেটস ওয়াচ অ্যান্ড রিড আউট দ্য হোল প্যারাগ্রাফ অ্যাট এ গ্ল্যান্স। Mujibnagar government was constituted during the Liberation War in 1971. It was formed as an acting government of Bangladesh at Bodhanatola in the district of Meherpur on the 10th April in the same year. But the Mujibnagar government, headed by Tajuddin Ahmed, took oath on the 17th April. The oath-taking ceremony was conducted by Abdul Mannan MNA, and the proclamation of independence was read out by Professor Muhammad Yusuf Ali. A guard of honor was given to Shaykh Nazrul Islam, who became the acting president of that government. The portfolios of cabinet were assigned on 18 April. Bangabandhu Sheikh Mujib was made the president of the Mujibnagar government. Shaykh Nazrul Islam became the vice president, Tajuddin Ahmed as the prime minister, Khandagar Mustaq Ahmed as the minister of foreign affairs, M. Mansur Ali as the finance minister, and H. M. Kamruzzaman as the home minister of the Mujibnagar government. To be continued, আরও কিছু অংশ বাকি আছে, আমরা এখন দেখব। This very acting government divided the war zone into 11 sectors and appointed a sector commander for each of the sectors, while there was no sector commander for sector number 10. Commandos and the freedom fighters used to fight under the commander of their respective sector commanders whenever and wherever they carried out the operation in a particular sector. After only 9 months of their heavy fight and sacrifice, a new nation named Bangladesh was born in the world map on the 16th December in the same year. Hence, the formation of Mujibnagar government is a milestone for which the dream of a free and sovereign country has come true. The nation will remember the contribution of the Mujibnagar government forever. এভাবে আমরা প্যারাগ্রাফটি শেষ করব। তবে খেয়াল রাখবো আমরা যেন প্যারাগ্রাফটি লেখার সময় এক প্যারার মধ্যে লেখাটা শেষ করি। To watch more videos, please subscribe to the channel and share the videos with friends and relatives. ফেসবুকে আমার সাথে কানেক্ট হতে পারেন আপনারা। ফেসবুক লিঙ্ক হচ্ছে www.facebook.com/mohammad.mustafa.792/। আপনারা আমার সাথে সেলফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন, নাম্বার +880171555130। পরবর্তী ক্লাস ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই সবার কাছে বিদায় নিলাম। বাই বাই, ভালো থাকবেন।